আমরা রাজপথে নাই। এমপি মন্ত্রী হওয়ার লোক থাকলে তো আওয়ামী লীগের নৌকা উঠতাম শাহজাহান ওমরের মতো। বিএনপি কবে ক্ষমতায় যাবে? বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব, মন্ত্রী হব, এই ভরসায় আমরা রাজপথে নাই। এমপি মন্ত্রী হওয়ার লোক থাকলে তো আওয়ামী লীগের নৌকা উঠতাম শাহজাহান ওমরের মতো। বিএনপি কবে ক্ষমতায় যাবে? বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব, মন্ত্রী হব, এই ভরসায়। আমি আজকে প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, যার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ বিশ্বে উন্নয়নে একটি রোল মডেল হিসেবে পরিচিত এবং যিনি তার লিডারশিপের কারণে আসলে আমরা দেখেছি যে বিশ্বের বড় বড় নেতাদের মাঝে তার স্থান করে নিতে পেরেছেন। সেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী এবং প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যে তিনি 28 বছর পরে যে ডাকসু নির্বাচন হয়েছে সেই নির্বাচনের প্রতিনিধিদেরকে ডেকেছেন চায়ের জন্য, চা খাওয়ার জন্য। আর পাশাপাশি তিনি একটি দৃষ্টান্ত না, আমি বলবো যে তিনি আসলে একটি, অনেকে বলেছেন যে আমরা টকশো টিভিতে দেখেছি যে বলেছেন তিনি একটি রিস্ক নিয়েছেন। কারণ 90-এর পরবর্তী যে সরকারগুলো ক্ষমতায় এসেছে এই ডাকসু নির্বাচনের রিস্ক কেউ নিতে চায়নি, কারণ তারা মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কোনো দাবিতে সোচ্চার হলে তাদেরকে থামানো যাবে না। কিন্তু তিনি যৌক্তিকভাবে মনে করেছেন যে না, এটা শিক্ষার্থীদের অধিকার, এটা হওয়া উচিত। সে আন্তরিকতা থেকে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও সহযোগিতা করেছেন, অন্যথায় হয়তো এই নির্বাচন হতো না। এটি কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারবো না। সেজন্য তার প্রতি আমি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আসলে আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটোখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকারেন্সগুলো ওঠে তখন তিনি গিয়েছেন। আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি, তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে, স্পষ্ট দেখতে পারিনি, টিভিতে দেখেছি। আর আজকে দেখার পর আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি। আমি 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোটো আজকে এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যেই প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি, এরকম একটা জিনিস যাচ্ছে। সেজন্য অনেকে আসলে বিভিন্ন উপাধিতে বলে থাকেন। আর আমরা একটা জিনিস দেখেছি যে আসলে তিনি প্রধানমন্ত্রী হিসেবেও, আমি বলবো না তিনি প্রধানমন্ত্রী, তিনি সবার প্রধানমন্ত্রী, তারপরেও তার কিছু স্পেশাল আসলে ক্যারেক্টার যেটা আমরা দেখেছি যে কখনো ছোট শিশুকে কোলে নিয়ে, মানে একদম সিম্পল একজন যে নারীর যে ভূমিকা সেই ভূমিকা অবতীর্ণ। আবার যখন দেখেছি আন্দোলন সংগ্রামে মানে তার শুনেছি ওই সময়ের তার সেই মানে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে, তার কৃতিত্বের কথা আমরা শুনেছি। আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না, সারা বিশ্বের মানুষ জানে। আর তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহেনা আপা আমরা রয়েছে, কিন্তু এটি তো আমরা মানে সবার মধ্যে সব গুণ এককভাবে থাকে না, কিন্তু আপা আমরা মনে করি যে আসলে যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেত্রী পেয়েছেন। আর সেজন্যই তিনি মানুষের মধ্যে এইভাবে একটা স্থান করে নিতে পেরেছেন এবং তিনি দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে কাজগুলো করে যাচ্ছেন। আমরা একটা কথাই বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনোই অন্যায় অনিয়মকে প্রশ্রয় দেয়নি, সবসময় ন্যায়ের পক্ষে ছিল, দেশের মঙ্গলের জন্য ছিল। তার সকল মঙ্গলজনক কাজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী থাকবে এবং আমরা এই ডাকসুর যে নবনির্বাচিত নেতৃবৃন্দ রয়েছি আমরা তার সেই কাজকে এগিয়ে নিতে আরও সহযোগিতা করব। আমার আপার প্রতি অনুরোধ থাকবে যে আসলে অনেকে, যেটা আমি আপা বলতে চাইনি কারণ আমি আসলে মানে মায়ের ওই জায়গাটাকে তাকে লিখতে চেয়েছিলাম, কিন্তু সবাই ছাত্রলীগ আমিও যেতে করেছি সবাই আপা আপা বলে, এই জন্য আমার মুখ থেকে ঘটনাটা বের হয়েছে। আর যেটা বলবো, আপনি শুনেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেজর সমস্যাটা হচ্ছে আবাসিক সমস্যাটা, আপনি এটার প্রতি একটু সদয় দৃষ্টি দেবেন। আর সম্ভবত এ মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক বিল্ডিং এবং হলের একটা প্রকল্প শিক্ষা মন্ত্রণালয় থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সমালোচনার খাতিরে সমালোচনা নয়, নিজের বিবেকের তাড়না থেকে কিছু কথা বলছি, যা লুকানোর কিছু নাই, দিবালোকের মতন সত্য। আপনারা যারা একটু সচেতন, যারা ভিডিও দেখেন রেগুলার ইউটিউবে কিংবা ফেসবুকে থাকেন বা দিন দুনিয়ার খবরাখবর রাখেন,
এই ভদ্রলোককে আপনারা খুব ভালো করেই জানেন, ইনি অনেক নামে পরিচিত। আমার কষ্টটা হলো ওইখানে যে একটি জাতির যারা নেতৃত্ব দেয় বা নেতৃস্থানীয়, তাদের চরিত্র কত বহুমুখী, কত বিচিত্র এবং কতটা অধপতিত হতে পারে তার একটা উজ্জ্বল দৃষ্টান্তই আমি ছোট করে তুলে ধরছি, আর কিচ্ছু না। আমি তো বলছি এই নতুন প্রজন্মই মালিক এই বাংলাদেশ না, শুধু পৃথিবীর। এবং সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমার কাছে প্রিয়। আমি জানি তো এরা তো কেউ আসলে অবিশ্বাসী হয়ে জন্মায় না, খারাপ হয়ে কেউ জন্মায় না, কপালে দালাল সিল নিয়ে কেউ জন্মায় না, চোর সিল নিয়ে কপালে কেউ জন্মায় না, কেউ ওই তকমা নিয়ে গলায় জন্মায় না। কিন্তু মানুষ কতটা অধপতিত হতে পারে, কতটা ডিরেল হতে পারে, আবার কিছু লোক তাদেরকে কাছে টেনে নেয়, বুকে টেনে নেয় এবং জাতীয় নেতৃত্বের স্থানে বসায়। এই জাতির ভবিষ্যৎ কি হতে পারে কি পারে না সেটা আপনারাই চিন্তা করবেন এবং আপনারা নিজেরা এবং আপনাদের ছেলে মেয়েদেরকে সেইভাবেই পরিচালিত করবেন। এটাই আমার বিনীত অনুরোধ, আর কিছু না। আল্লাহ হাফেজ।